সরকার বলছে সংকট নেই জ্বালানি তেলের, তারপরেও পাম্পের সামনে লম্বা হচ্ছে লাইন, বাড়ছে অসন্তোষ। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আটক, ধানমন্ডির বাসভবন থেকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর, বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 12,000-এরও বেশি পদ শূন্য, ভারপ্রাপ্তদের নিয়ে চলছে প্রতিষ্ঠানগুলো। এবং ইচ্ছে করলে এক রাতে গুড়িয়ে দেওয়া যায় ইরান, হুমকি ট্রাম্পের, আর তা হতে পারে মঙ্গলবারের রাত। দেখছিলেন মার্কেটেল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথে। টিকা না নেওয়া ও কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে হামের সংক্রমণ উদ্বেগজনক, এমনটা জানিয়ে কোভিড পরবর্তী সময়ে শিশুর টিকাদানে বাবা মায়ের অনীহাকেও দুষছেন চিকিৎসকরা। তারা বলছেন প্রথম 4 দিনের মধ্যে আক্রান্ত শিশুকে আলাদা রাখলে সংক্রমণ অনেকটাই প্রতিরোধ সম্ভব। বর্তমানে হামের নতুন ভ্যারিয়েন্ট কিনা তা নিয়ে গবেষণা চলছে। 5 দিন ধরে জ্বর, কাশি, সর্দি আর শরীরে র্যাশ, ছোট্ট আজওয়ানকে নিয়ে দেশেহারা হয়ে পড়েছিলেন বাবা মা। বাংলাদেশ শিশু হাসপাতালে এনে পরীক্ষা করে নিশ্চিত হয় এটি হাম। শুরু হয় চিকিৎসা। যখনই কি আমি র্যাশ দেখা দিচ্ছে বা কি ওর কি সিমটমগুলো বুঝতে পারতেছিলাম যে জ্বর আছে, তো তখন তো কি অবশ্যই আমার মনের ভিতরে সেই ভয়টা কাজ করতেছিল যে কিছু হয়ে যায় কিনা। একই ওয়ার্ডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হামে আক্রান্ত আরেক শিশু। শুরুতে সাধারণ ভাবলেও জটিল হয় 48 ঘন্টার ব্যবধানে। 3 দিন ধরে রাখা হয় লাইফ সাপোর্টে। বয়স 1 বছর হলেও এই শিশুকে দেয়া হয়নি টিকা। না, হামের টিকা দেওয়া হয় নাই। হাম হয়েছিল, হাম থেকে ইনফেকশন হয়ে গেছে। এখন ডাক্তার হচ্ছে লাস্ট পর্যায়ে, এখন ওই যে ওরে শেষ পর্যায়ে আর কি। আমার এখন বলে আর কিছু করার নাই, আমার বাবার বলে আর কিছু করার নাই। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হামের উপসর্গ নিয়ে শিশুদের এখানে নিয়ে আসছেন বাবা মা। কারো কারো অবস্থা খারাপ। বাচ্চা তো অবস্থাতে বলতেছে ভালো না, কারণ আমরা বুঝতে পারতেছি না, আমরা তো চিকিৎসক না, কিভাবে বুঝবো কি অবস্থা। গত 6 বছরে হামের চিত্র বলছে ঝুঁকি কখনো কমেনি, বরং সময়ের সাথে বদলেছে মাত্রা। 2020 সালে আক্রান্ত ছিল প্রায় 2000-এর কিছু বেশি শিশু। 2021 সালে সামান্য কমলেও 2022 সালে আবার বাড়তে শুরু করে সংক্রমণ। 2023 সালে হঠাৎ আক্রান্ত ছাড়িয়ে যায় 7000, আর মৃত্যু পৌঁছে যায় উদ্বেগজনক মাত্রায়। 2024 সালে কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। আর 2025 সাল থেকে আবারও ঊর্ধ্বমুখী হয় সংক্রমণ, বাড়ে মৃত্যু। চিকিৎসকরা বলছেন হামের প্রধান লক্ষণ কাশি, নাক দিয়ে পানি আর চোখ লাল হওয়া, সঙ্গে জ্বর ও র্যাশ। প্রথম 4 দিনের মধ্যে আক্রান্ত শিশুকে আলাদা রাখা গেলে সংক্রমণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। এটি হতে পারে হামের নতুন ভ্যারিয়েন্ট, সেটা নিয়ে চলছে গবেষণা। এখন যেহেতু হঠাৎ করে ঈদের পরে ঘটনাটা শুরু হলো, ইটস অনলি ম্যাটার অফ 2 উইকস। এই 2 উইকসে ইউ ক্যানট এক্সপেক্ট ফাইনাল রেজাল্ট, আউটকাম। ইট নিডস টাইম। ওই যারা সায়েন্টিস্ট আছে আইডিসিআরে, আইসিডিআরবিতে, তারা আলটিমেটলি আমাদেরকে একটা গবেষণা চলমান। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরবর্তী সময় টিকাদানে ঘাটতি তৈরি হওয়ায় বেড়েছে হামের ঝুঁকি। গত 5-6 বছর টিকা ব্যবস্থা কিন্তু খুব খারাপ ছিল, এবং এটার ইনিশিয়েটিং ফ্যাক্টরটা ছিল কোভিড-19, যেই কারণে আমাদের যে একটা স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি, এই হার্ড ইমিউনিটি আপনাকে অর্জন করতে গেলে সমাজের 95%-এর বেশি মানুষের 2টা হামের টিকা লাগবে। যেহেতু হাম আমাদের কন্ট্রোলে ছিল, সেই কারণে কিন্তু এটা নিয়ে আমরা এত চিন্তিত ছিলাম না। কিন্তু এখন হার্ড ইমিউনিটিটা কমে যাওয়াতে এক জায়গায় যদি হয়, দেখা যায় যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে। এদিকে হামের নতুন ভ্যারিয়েন্ট আশঙ্কা করায় বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে, যাতে দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা যায়। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। হামের আরও খবর জানাতে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সানিয়া আহমেদ।
সানি, আমরা মাত্রই হামের প্রতিবেদন দেখছিলাম যেখানে হামের চিত্র ভয়াবহভাবে ফুটে উঠছিল, হামের সংক্রমণ প্রাদুর্ভাব এবং সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল, যা স্বাস্থ্যসেবার মানকে আসলে প্রশ্নবিদ্ধ করছে। আপনি নিশ্চয়ই হাসপাতালগুলো ঘুরে দেখেছেন এবং আপনি এই মুহূর্তে একটি হাসপাতালে আছেন। আপনার কাছে জানতে চাইব, হাসপাতালে হামের সংক্রমণের সেবার মান কেমন দেখতে পাচ্ছেন? সেই সাথে আরেকটি বিষয় আমাকে বলবেন, হামের সংক্রমণে নতুন কতজন রোগী ভর্তি হয়েছে সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? সাথে এই মুহূর্তে আমি রয়েছি মহাখালীর সংক্রমণ বেদি হাসপাতালে। এখানে আমি একটি মেঝেতে দাঁড়িয়ে আছি, লিফট থেকে সামনে আপনাকে যদি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, যেখানে মেঝেতেই বসে আছে রোগী এবং রোগীর স্বজনেরা। এবং গত রাতেই এখানে এই হাসপাতালে 3 জন শিশু মৃত্যুবরণ করেছেন। এবং আপনি জানেন যে এই বর্তমানে যে 2 দশকেরও বেশি সময়ের থেকে সব থেকে বেশি প্রাদুর্ভাবের কারণে এখানে একটি হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা দিতে। এবং একই সাথে এখানে যারা দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে চিকিৎসা নিচ্ছেন, তাদেরকেও আসলে চিকিৎসার সরঞ্জাম এবং একই সাথে লোকবল কম থাকায় তাদের জন্য বেগ পেতে হচ্ছে। আপনাকে যদি দেখাই যে এখানে সাধারণত যে বাচ্চারা এখানে আছেন তাদের গায়ে র্যাশ, জ্বর, কাশি, চোখ লাল এবং পানি থেকে নাক থেকে পানি পড়ছে। এরকম এই অবস্থায় যখন দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, তখন কিন্তু আসলে স্বাভাবিক যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে বলা যেতে পারে। তবে এই মুহূর্তে যদি আপনাকে দেখাই যে ওয়ার্ডগুলোতে যে সংখ্যা, সেই সংখ্যার থেকে কয়েক গুণেরও বেশি সংখ্যা থাকায় তাদের রোগী এবং আত্মীয় স্বজনদেরকে বেগ পেতে হচ্ছে। এবং একই সাথে যে এটি নতুন ভ্যারিয়েন্ট কিনা সেই ভ্যারিয়েন্ট সম্পর্কেও গবেষণা চলছে। এবং এই বক্ষব্যাধি হাসপাতালে আমি যে দেখেছি, একটু পরে হয়তো এর এক্সাক্ট সংখ্যাটা পাওয়া যাবে, কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে সেটি তারা বিবৃতির মধ্যে জানিয়ে দিবে। সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সানি, আপনার মাধ্যমে আমরা হাসপাতালের চিত্র দেখছিলাম যেখানে আসলে স্বাস্থ্যসেবার মান খুব একটা ভালো বলা যাবে না, বরং এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠেছে। আপনাকেও বলবো, হাম যেহেতু একটি ছোঁয়াচে এবং সংক্রামক রোগ, আপনি সাবধানে তথ্য সংগ্রহ করবেন। সরকার বলছে সংকট নেই। প্রায় প্রতিদিন জ্বালানি নিয়ে দেশের বন্দরে ভিড়ছে জাহাজ, তারপরেও জ্বালানি তেলের জন্য হাহাকার বাড়ছে পথে পথে। রাজধানী সহ সারা দেশে অনেক ফিলিং স্টেশন বন্ধ, আর যেগুলো খোলা সেগুলোতে উপচে পড়া ভিড়। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। অনেক পাম্প সরবরাহ ঘাটতির দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে লাইন ধরে অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা, যা প্রভাব ফেলছে নগরীর ব্যস্ত জীবনে। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছে কমেনি ভোগান্তি, উল্টো বাড়ছে। জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানী তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সেই একই চিত্র, তেল আছে তেল নেই, সরকার বলছে মজুদ আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি জাহাজগুলো জ্বালানি পণ্য নিয়ে বন্দরে ভিড় করছে, কিন্তু তারপরেও পাম্পগুলোর সেই একই অবস্থা। পাম্প মালিকদের দাবি ডিপো থেকে তেল সংগ্রহ করা হচ্ছে না, ভোগান্তি কিন্তু পড়ছে সাধারণ মানুষের উপরে। আপনি রাজধানী পাম্পগুলো ঘুরে দেখেছেন, আজকের কি চিত্র দেখতে পাচ্ছেন, নাকি সেই একই ভোগান্তির চিত্র? একই ভোগান্তির চিত্র কিন্তু সাথে আমরা প্রতিদিনই দেখছি, কিন্তু একটি বিষয় সেটা হচ্ছে সোমবার থেকে সরকারের পক্ষ থেকে তেলের যে সরবরাহ সেটা কিন্তু প্রত্যেকটা পাম্পেই দ্বিগুণ করা হয়েছে, যাতে করে এই যে জটিলতা বা এই যে ভোগান্তি, সেই ভোগান্তি এড়াতেই মূলত সরকারের এমন সিদ্ধান্ত। তারপরেও যেন কিছু হচ্ছে না, কারণ হচ্ছে প্রতিটা জায়গাতেই এই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যে পাম্পের সামনে, প্রত্যেকেই আসলে যার জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আকারেই কিন্তু আমাদের কাছে তথ্য দিচ্ছেন। যেমনটা বলছিলেন যে রাজধানীর অধিকাংশ পাম্প বন্ধ, এমনকি যেগুলো খোলা রয়েছে সেখানেও উপচে পড়া ভিড় এই যানবাহনের, এমনকি লাইনের যে গাড়ির যে
লাইন করে ঘন্টার পর ঘন্টা এই অপেক্ষা করছে গ্রাহকরা তেলের জন্য, সেটার কিন্তু আসলে কোনো কিছুতেই কমছে না। কারণ আমি এই বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে যখন থেকে আছি, সকাল থেকেই আছি, অনেকে বলছেন যে গতকাল রাত 8টার সময় এসেছেন, আসার পর মুহূর্তে যখন পাম্পের কাছে আসেন তখনই বলা হয় যে তেলের পাম্প শেষ হয়ে গেছে, অপেক্ষা করতে হবে। তার মানে সেখানেও আরও 4 থেকে 5 ঘন্টা সেখানে ব্যয় করেছেন, আবারও তারা দাঁড়িয়েছেন। এভাবে কিন্তু বলা যায় যে প্রায় 12 ঘন্টা, এবং কি তারা বরাবর বলছেন যে এই 12 ঘন্টা না 24 ঘন্টার মতোই হয়ে যাচ্ছে তাদের এই সময় যে অপচয় হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে থাকার কারণে, তাতে তাদের যে কর্মক্ষেত্রেও সেটা কিন্তু আসলে ব্যাঘাত ঘটছে, এবং কি বলা যায় যে অনেকটাই স্থবির হয়ে পড়েছে তাদের কর্মস্থল। এমনকি অনেক সময় যে সমস্ত প্রতিষ্ঠানে কাজ করেন সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আসলে বোঝানো সক্ষম হচ্ছে না, তাতে আসলে তাদের জীবিকার যে মান সেটা কিন্তু একেবারেই নেমে গেছে এই তেলের কারণে। এই সমস্যার সমাধানে আসলে কতদিন নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটা নিয়ে আসলে দুশ্চিন্তায় আছেন, যেহেতু মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে আজকে এই তেলের সংকট। সরকার বারবারই বলছেন যে তেলের যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে, তারপরেও কেন এই ধরনের সংকট, সেটা আসলে এটা একটা বিষয় তারা কিন্তু বরাবরই লক্ষ্য করছেন, এবং কি তারা একটি দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আরও জোরালোভাবে, সেই দাবিটাও কিন্তু আমাদেরও সেই একই প্রত্যাশা, সরকার জ্বালানি সংকট নিয়ে যথেষ্ট জোর দিবেন এবং এই সমস্যার একটি দ্রুত সমাধান আসবে। ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। ভোরে রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে তাকে আটক করে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল সাবেক স্পিকারকে ধরতে গভীর রাতে অভিযান চালায়। এদিকে ডিএমপি থেকে জানানো হয়েছে, সাবেক স্পিকারের নামে রংপুর, রাজধানী উত্তরা ও বনানীতে কয়েকটি মামলা আছে, যে কোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। 2024 সালে অগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান দেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন। সেই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর খবরও ছড়িয়ে পড়ে। 2013 সালে 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা 1 দশকেরও বেশি সময় ধরে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। 2024 সালে 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা 3 বার সরকার গঠন করলে শিরিন শারমিনকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ, এমনটা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসার স্বাভাবিক হওয়া এবং অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনার সম্পর্ক এগিয়ে নেবে বলে মনে করেন তারা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আর কখনো স্থবির না হয়, এই সফরে সেদিকে গুরুত্ব দেওয়ারও তাগিদ তাদের। নতুন সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম ভারত সফর। ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে মরিশাস যাবার পথে দিল্লিতে এই সফরকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শুভেচ্ছা সফর। 2024-এর 5ই আগস্টের পর নতুন বাস্তবতায় স্থবির সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তায়। জ্বালানি তেলের সংকটে ভারত থেকে আসছে ডিজেল, কিন্তু এখনও ভারত স্বাভাবিক করেনি সব ধরনের ভিসা কার্যক্রম। এই বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জ্বালানি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীর সঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতকে বুঝতে হবে সম্পর্ক আর আগের মতো হবে না, তবে সম্পর্কের স্থবিরতা কাটাতে এগুতে হবে দুদেশকেই। সমালোচনাটা হলো যে বাংলাদেশের বড় জনগণ একটা অংশ মনে করে যে ভারত একতরফা সম্পর্ক করেছে। দুই দেশে যদি জনগণ কেন্দ্রিক সম্পর্ক করতে পারে, মানে এটা কোনো একটা দলের উপরের নজর রেখে যেন সম্পর্ক না করা হয়, সেই জিনিসটা যদি করতে পারে, গত 1.5 বছরে যা আছে তার চেয়ে হয়তো একটু উন্নতি হয়তো হবে। ভারতের দিক থেকেও বাংলাদেশের বিষয়ে অনেক কিছু জানবার আছে, জানতে চাইবে। আমাদেরও জানবার আছে, আমাদেরও জানার ইচ্ছা আছে, কারণ আগের সম্পর্কটা তো চালু নাই, সেটা তো আমরা জানি। তো কাজে এখানে নতুন করে চালু করতে গেলে সেই ভিত্তিটা কী হবে
এখানে বাংলাদেশের মানুষেরও প্রত্যাশার পরিবর্তন হয়েছে। আমরা একটা মর্যাদা সম্পন্ন সম্পর্ক চাই, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। এই মুহূর্তে ভিসা স্বাভাবিক করা ছাড়াও গঙ্গা চুক্তি নবায়নও দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ভিত্তি বলে ধরা যেতে পারে বলে মনে করেন তারা। এখনই তো গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা দরকার, কারণ ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তা আগামী কয়েক মাস সময় হাতে আছে। এই আলোচনা তো আপনাকে দ্রুত গতিতে এগোতে হবে। তারাও বলছেন ভিসা খুলবেন, চালু করবেন, কিন্তু এখনো সেটা হয়নি। তো কাজেই আমার ধারণা তারা হয়তো বা এই আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পরে তারা হয়তো এটা একটা সিদ্ধান্ত নেবেন। তবে সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথে নামার কথা ভাবছে 11 দলীয় জোট। এ নিয়ে জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ সকাল 10টায় রাজধানী মগবাজারে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে, যেখানে চূড়ান্ত হতে পারে আগামী দিনের আন্দোলনের রূপরেখা। এ নিয়ে বৃহস্পতিবার গুলশানে জরুরি বৈঠক করেন জোটের শীর্ষ নেতারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে 11 দল। আর পরবর্তী করণীয় ঠিক করতে আজকে ডাকা হয়েছে বৈঠক। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বৃহস্পতিবার বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধু সংবিধানে সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে। এখন রাজপথের আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী 12,000-এরও বেশি পদ শূন্য। ভারপ্রাপ্ত ও চলতিদের নিয়েই পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানগুলো। আগে পরিচালনা পরিষদের মাধ্যমে নিয়োগ হলেও এই প্রথম পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারের মতো পদগুলো। সরকার বলছে, সর্বোচ্চ যোগ্যদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার জন্য এই উদ্যোগ। একে স্বাগত জানিয়ে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 22,000-এরও বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার পদে শূন্য পদ রয়েছে 12,951টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত অধ্যক্ষের শূন্যপদ 939টি, উপাধ্যক্ষের শূন্যপদ 418টি, প্রধান শিক্ষকের শূন্যপদ 3,255টি এবং সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদ 3,296টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষের শূন্যপদ 455টি, উপাধ্যক্ষের শূন্যপদ 773টি, সুপারের শূন্যপদ 899টি এবং সহকারী সুপারের শূন্যপদ 1004টি। এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে 68টি, সুপার এবং সহকারী সুপার পদে 22টি করে শূন্যপদ রয়েছে। বিগত সময়ে কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগ হলেও এবার তাতে পরিবর্তন আনছে সরকার। এরই মধ্যে এসব পদে নিয়োগে পরীক্ষা পদ্ধতির ঘোষণা দেয়া হয়েছে। সরকার বলছে, সর্বোচ্চ যোগ্যদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে চায় তারা। আমরা মেরিট বেস সিস্টেম তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এটা দেখতে চান, এটা উনি স্বপ্ন উনি নিজে দেখেন এবং দেশবাসীকে দেখিয়েছেন। সো এখন আমরা কাজ করছি এই স্বপ্নটা বাস্তবায়ন করবার জন্য। সো ওই মেরিটোক্রেসি সিস্টেম, মেরিট বেস সিস্টেম, এটার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সরকারের এই চেষ্টাকে স্বাগত জানিয়ে নিয়োগকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। প্রশ্নবিদ্ধটা কম হবে, কিন্তু তারপরেও এটা যে ফুল প্রুফ হবে সেটা আমি মনে করি না। ফুল প্রুফ করতে গেলে অনেক বেশি মনিটরিং প্রয়োজন হবে, যে পরীক্ষা যেন স্বচ্ছ হয়, পদ্ধতিটা যেন বৈজ্ঞানিক হয়, নিয়োগের ক্ষেত্রে যেন কোনো ধরনের দুর্নীতির আশ্রয় না নেওয়া হয়। সরকারের এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন হলে স্বাধীনতার পর এটিই হবে প্রথম কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। চলবে 13 এপ্রিল পর্যন্ত। এ সময় নদী ও সাগরে জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সরকারের এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, আড়তদার, ভোক্তা সহ সব শ্রেণীর মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এবছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্যে নির্ধারণ করা হয়েছে, জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী।
এক বছর আরাকান আর্মির অঘোষিত নিষেধাজ্ঞায় টেকনাফ স্থলবন্দরে বাংলাদেশ ও মিয়ানমারের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সেই দুঃসময় শেষে সোমবার থেকে বন্দরটি চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের প্রভাবে গত বছর এপ্রিল থেকে এক বছর ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর কার্যক্রম। বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচল নিয়ন্ত্রণও তাদের হাতে। আরাকান আর্মি অঘোষিত নিষেধাজ্ঞায় সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে বিপাকে পড়ে এপারের আমদানি রপ্তানিকারকরা। কর্মহীন হয়ে পড়েন বন্দরের শ্রমিকরা। এখন হঠাৎ ওপারে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে, গৃহযুদ্ধের পরে কাজকাম বন্ধ হয়ে গেছে। আমরা শ্রমিকরা অনেক কষ্টে আছি, আমাদের ছেলেপেলে লেখাপড়া করাইতে পারতেছি না। যারা শ্রমিক হল আছে এখানে বন্দরে কাজ করতো, এরা এখন একদম বেকার বললে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ, আমাদের এই কর্মসংস্থান যেন অতি শীঘ্রই চালু করে দিন। সোমবার দুপুরে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় তিনি বন্দরের নানা স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সব দিক বিবেচনা করে সোমবার থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু করার কথা জানান প্রতিমন্ত্রী। আলোচনা করার প্রেক্ষিতে আমরা আজকে সশরীরে এবং সরেজমিনে সবকিছু দেখলাম। আমরা কালকে থেকেই এখানে যারা ছিলেন পোর্ট অপারেটর তাদের সাথে কথা বলেছি, তারাও ছিলেন। আজকে থেকে এই পোর্টটির কার্যক্রম আবার নতুন করে শুরু করার আমরা উদ্যোগ নিয়েছি। এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বন্দর সংশ্লিষ্টরা। 1995 সালে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্য শুরু হয়। পরে 2003 সালে আনুষ্ঠানিকভাবে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ইচ্ছে করলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব এবং আগামীকালই হতে পারে সেই রাত, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে রাজি না হলে ইরানের জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে তেহরান বলছে ট্রাম্পের হুমকিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না। আলোচনার কথা বলে হুমকি যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, মঙ্গলবার রাত 8টায় শেষ হচ্ছে তার দেয়া সময়সীমা। এ সময়ের মধ্যে চুক্তি না করলে এ রাতে তছনছ করে দেয়া হবে ইরানকে। পারমাণবিক অস্ত্র ত্যাগ করা ও হরমুজ প্রণালী পুনরায় না করলে পরিণতি হবে ভয়াবহ। তাদের কাছে অল্প সময় আছে। আমরা তাদের মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দিয়েছি। এরপর তাদের কোনো সেতু থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্রও থাকবে না। আর ইরান বলছে আলোচনার আড়ালে হামলার হুমকি দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করছেন ট্রাম্প। কোনো হুমকির কাছে মাথা নত করবে না তেহরান। তথাকথিত সময়সীমায় বিশ্বাস করে না ইরান। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা যুদ্ধবিরতি গ্রহণ করি না। স্থায়ী যুদ্ধবিরতি এবং ক্ষতিপূরণ ছাড়া ইরান কোনো চুক্তি করবে না। এদিকে বেসামরিক স্থাপনায় হামলার সমালোচনা করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জ্বালানি অবকাঠামো সহ বেসরকারি স্থাপনায় হামলা করা যাবে না, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। অন্যদিকে অব্যাহত আছে হামলা পাল্টা হামলা। কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত ও ইরাকেও। লেবাননে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমে জটিল রূপ নিচ্ছে। টানা কয়েক সপ্তাহ ধরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চললেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অটুট রয়েছে। গোয়েন্দা সূত্র বলছে মাটির প্রায় 1600 ফুট গভীরে শক্ত গ্রানাইট স্তরের নিচে গড়ে তোলা এই মিসাইল স্থাপনাগুলোই এখন পেন্টাগনের জন্য বড় উদ্বেগের কারণ। বাইরে থেকে দেখলে মনে হবে নিছক ধূসর পাহাড়,
কিন্তু এই পাহাড়ের শত শত ফুট নিচেই লুকিয়ে আছে ইরানের গোপন সামরিক শক্তি। বিশাল ভূগর্ভস্থ এই নেটওয়ার্ক, যাকে বলা হয় মিসাইল সিটি, এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আর ইরানের ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ঘিরে বাড়ছে উত্তেজনা। এটি কোনো সাধারণ বাংকার নয়। গ্রানাইট পাহাড়ের প্রায় 1600 ফুট গভীরে নির্মিত এই শক্ত ঘাঁটি সামরিকভাবে অত্যন্ত সুরক্ষিত। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা GBU-57 এর আঘাতও সহজে সহ্য করতে পারে এটি। পাহাড়ের ভেতর চমকপ্রদ দৃশ্য, বিশাল টানেল নেটওয়ার্ক এবং স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা। ইরানি বাহিনী লরি বা ট্রাকে ক্ষেপণাস্ত্র বের করে মুহূর্তে ফায়ার করে আবার নিরাপদ স্থানে লুকিয়ে যায়। এই হিট অ্যান্ড রান কৌশলে মার্কিন স্যাটেলাইটগুলোও তাদের অবস্থান শনাক্তে হিমশিম খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেও বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক গণমাধ্যমের তদন্ত বলছে টানেলের দৃশ্যমান 77% প্রবেশপথে হামলা হলেও ইরানিরা দ্রুততা মেরামত করে ফেলছে। সম্প্রতি কুয়েতের তেল শোধনাগার এবং আবুধাবির গ্যাস কমপ্লেক্সে ইরানের সফল হামলা প্রমাণ করে যে তাদের ফায়ার পাওয়ার কমেনি। তেহরান শুধু যুদ্ধবিরতি নয়, উল্টো মার্কিন হামলার ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্য দাবি করছে। ইরানের এই গ্রানাইট দুর্গই এখন সবচেয়ে বড় ঢাল। ট্রাম্পের হুঁশিয়ারি আর পাহাড়ের নিচে ইরানের সমরাস্ত্রের ভান্ডার। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে সেটাই এখন দেখার বিষয়। বিশেষজ্ঞদের মতে যতক্ষণ এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক সক্রিয় থাকবে ততক্ষণ আমেরিকার জন্য বড় কোনো সামরিক জয় পাওয়া চ্যালেঞ্জের ব্যাপার। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটিতে শুরু হয়েছে পার্বত্য অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। বাংলা সনের শেষ দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ি এই জেলা এখন উৎসবের নগরী। নাচে গানে বাহারি ঢঙে সেজেছে রাঙামাটি। উৎসবে সামিল হয়ে পার্বত্য মন্ত্রী দিলেন সম্প্রীতির ডাক। চৈত্রের শেষ দিন আর নতুন বছর ঘিরে সবচেয়ে বড় সামাজিক উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। বিজু, বৈশু, সাংরাই, বিহু, চাংক্রান, বিশু, সাংলান, পাতা, পাহাড়ের জাতিগুলো ভিন্ন নামে পালন করে এই উৎসব। 5 দিন ব্যাপী চলে আনুষ্ঠানিকতা। বিকেলে বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেয় পাহাড়িরা। আয়োজন করা হয়েছে মেলারও। এমন উৎসবে সব জড়া কাটিয়ে নতুন বছর হবে আনন্দময়, এই প্রত্যাশা ছিল সবার। মেলায় একদিকে পাঁচজন একটা ট্রেডিশনাল ফুড রান্না করার প্রতিযোগিতা চলতেছে, বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে ট্রেডিশনাল, আর খাবারও রয়েছে। নতুন বিজু বছর শুরু হতে যাচ্ছে, অনেক স্টল বসছে, আমরা ট্রেডিশনাল অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক ভালোই লাগছে। আদিবাসীদের একটা গুরুত্বপূর্ণ উৎসব, তো আমরা এই উৎসবে অনেক আনন্দ করি, ঘোরাফেরা করি। আমি চাই সবার মাঝেই আনন্দটা ছড়িয়ে পড়ুক। এই আয়োজনের মধ্য দিয়ে সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ার প্রত্যাশা মন্ত্রীর। পার্বত্য মন্ত্রণালয় এটা একটা বিশেষ কাজ, যতগুলো জাতিসত্তা রয়েছে স্ব কৃষ্টিতে ঐতিহ্যের মাধ্যমে যাতে বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারে, আমরা সম্প্রীতির মাধ্যমে আমরা এগিয়ে যাব। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকিলির মাধ্যমে শেষ হবে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।